সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কবিতা। এই কবিতার বিষয়বস্তু আমরা আলোচনা করব। এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে যত দূরেই যাও। এখানে বলা হয়েছে প্রথমে, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা। এই যে কবিতায় একটা ছোট্ট বাচ্চা ছেলের কথা বলা হয়েছে, 4-5 বছরের ছেলে, যে কিনা সারাটা দিন আনন্দে নেচে নেচে বেরিয়েছে। তার কারণ সে তার বাবা তাকে বলে গেছে যে সকাল সকাল ফিরে এসে পুজোর কেনাকাটা করবে। সেই জন্য সে এ পাড়ায় ও পাড়ায় বেরিয়ে সবাইকে বলে বেরিয়েছে যে আমার বাবা নতুন নতুন জামা কাপড় কিনে দেবে। সেই জন্য সে খুব আনন্দিত ছিল। কিন্তু যখন সে দেখতে পেল যে সন্ধ্যা হয়ে গেছে, রাস্তার আলো জ্বলে উঠেছে, তখন সে বুঝতে পারলো যে অনেকটা দেরি হয়ে গেছে। সেই জন্য তার উদ্গ্রীব কণ্ঠে এবং চিন্তা থেকে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, বাবা কেন এখনো এলো না। তখন তার মার মনে পড়লো যে হ্যাঁ, সত্যিই তো বাবা এখনো আসেনি। তার মা এতক্ষণ কাজে ব্যস্ত ছিল, যার জন্য সে এতক্ষণ খেয়াল করেনি যে সন্ধ্যা হয়ে গেছে। সেই জন্য সে তখন মনে মনে ভাবতে বসলো যে লোকটা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল, সেই মানুষটা এখনো এলো না। অর্থাৎ এখানে তার স্ত্রী, অর্থাৎ সেই বাচ্চাটির মা, যে কিনা সন্তানের কথাতে সে উদ্গ্রীব হয়ে পড়লো, চিন্তায় পড়ে গেল যে সত্যি তো সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত কেন সন্তান। বলার পরে তার মনে পড়লো যে কেন সেই, অর্থাৎ তার বাবা কেন আসছে না, যে মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে বলেছিল, পুজোর যা কেনাকাটা এই বেলায় সেরে ফেলতে হবে, অথচ এখনো সেই লোকটা কেন এলো না। এই থেকেই তার চিন্তা ভাবনা শুরু হলো। সে মনে মনে ভাবছে যে লোকটা তো বলেছিল যে সকাল সকাল চলে আসবে, কিন্তু কেন আসছে না, সেই মানুষটা এখনো এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। অর্থাৎ সে একটু সে তার স্বামীর জন্য চিন্তিত হয়ে পড়েছে, যার জন্য কি হয়েছে যে ফ্যান গালতে গিয়ে তার পাটা পুড়ে গেল। আর পুড়ে যাওয়ার জন্য দেখো কোথায় ছিলাম, একটু চালিয়ে দেখা যাবে না? না, শুরু করেছো তো। আলোচনা হচ্ছিল যে সেই মানুষটা এখনো এলো না, করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। তাহলে বলা হচ্ছিল যে চিন্তা করতে করতে তার খেয়াল ছিল না যে রান্না করছিল, তাই খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছিল। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। অর্থাৎ সে তার স্বামীর জন্য এতটাই চিন্তিত হয়ে পড়লো যে ফ্যান গালতে গিয়ে তার পাটা পুড়ে গেল। অর্থাৎ গ্রাম বাংলায় মা জেঠিরা যে ফ্যান গালে, সেই ফ্যান গালাটা তারা সুকৌশলে নিপুণভাবে করে, কিন্তু আজ যেহেতু তার স্বামীর জন্য সে অনেক চিন্তিত হয়ে পড়েছে, তাই অসাবধানবশত সে খেয়াল করেনি, যার জন্য কি হয়েছে যে ফ্যান গালতে গিয়ে তার পায়ের উপরে পড়েছে, পাটা পুড়ে গেল। এখানে আরেকটু কথাও লেখক বলতে চেয়েছে যে কোনো অশনি সংকেতের উদ্দেশ্যে বোঝাতে গিয়ে এখানে ব্যবহার করা হয়েছে যে ফ্যানটা পড়ে পাটা পুড়ে যাওয়ার কথা বলা হয়েছে। এদিকে সেই বাচ্চা ছেলেটা যে সারাটা দিন আনন্দ করে নেচে নেচে কাটিয়েছিল, সে জিজ্ঞাসা করছিল যে মা, বাবা কেন এখনো এলো না। সে এখন তার মার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে সে উদ্গ্রীব হয়ে
কিছু ভাবনা চিন্তা না পেয়ে সে কি করেছে, তার যেহেতু আরো পড়াও আছে, সন্ধ্যা হয়ে গেছে, বই নিয়ে বসতে হবে, সে তার বাবার কথা ভাবতে ভাবতে কি করেছে, জানলার দিকে মুখ করে কি করেছে, সে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, মাদুরের উপরে সে মাদুর পেতে কি করলো, বই নিয়ে বসলো। সামনে তার ইতিহাসের পাতা খোলা, অর্থাৎ ইতিহাসের বই নিয়ে সে বসেছে এবং বসার পরেও তার মন কিছুতেই পড়ায় বসছে না। বারবার করে তার বাবার কথা মনে পড়ছে, যে বাবা বলে গেল যে এখনো যে বাবা বলে গেল সকাল সকাল ফিরবে, কিন্তু কেন বাবা এখনো আসছে না। ছেলেটা বই নিয়ে মাদুরে বসলো, ইতিহাসের পাতা খোলা, সে তার সময় যেন কিছুতেই কাটছে না। সেই জন্য সে কি করছে, ঘড়িতে টিক টিক শব্দ, অর্থাৎ ঘড়ির টিক টিক শব্দও সে শুনতে পাচ্ছে। অর্থাৎ যখন আমরা কোনো কিছু সময় যখন অতিবাহিত না হয়, যখন আমরা প্রতিনিয়ত কোনো কিছু সম্পর্কে ভাবনা চিন্তা করি, তখন কি হয়, সময় আমাদের অতিবাহিতই হতে চায় না। যার জন্য কি হয়, আমরা ছোট ছোট বিষয়গুলোও খেয়াল করি বা উপলব্ধি করি। সেই জন্য ঘড়িতে টিক টিক করে শব্দ হচ্ছে, সেই শব্দটাও অনুভব করছেন, মানে অনুভব করছে বাচ্চা ছেলেটা। সেই জন্য এখানে বলা হয়েছে যে সামনে বইয়ের পাতা খোলা আছে, কিন্তু বইয়ের দিকে তার মন যাচ্ছে না, মানে বাইরে জানলার দিকে মন চলে যাচ্ছে। আর ঘড়িতে টিক টিক করে শব্দ হচ্ছে, কল থেকে জল পড়ছে, সেই জল পড়ার শব্দও তার কানে আসছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোপালা বেড়াল। অর্থাৎ এখান থেকে বোঝাতে যাচ্ছে যে ছেলেটা বই নিয়ে বসেছে, কিন্তু বই নিয়ে বসলেও তার পড়ায় কিছুতে মন বসছে না, তার বাবা আসছে না, কেনাকাটা হচ্ছে না, বাবার জন্য সে উদ্গ্রীবভাবে চিন্তিত রয়েছে, উৎসুকভাবে তাকিয়ে রয়েছে জানলার দিকে, বাবা এখনো আসছে না। জানলা দিয়ে সে দেখতে পাচ্ছে যে পাঁচিল টপকে পাশের বাড়ি থেকে একটা বেড়াল নেমে যাচ্ছে। অর্থাৎ ইতিহাসের বই খোলা থাকলেও তার ইতিহাস পড়ার দিকে কিছুতেই মন নেই। সেই জন্য তো সে ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছে, কলের জল পড়ার শব্দ শুনতে পাচ্ছে। ওই বাড়ির পাঁচিলটা থেকে যে বেড়ালটা লাফিয়ে পড়ছে, গোপালা বেড়াল, সেদিকটা সে খেয়াল করছে, কিন্তু পড়া তার মনে ঢুকছে না। তার পড়াটাকে তার মনে হচ্ছে বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে, এখানে কিন্তু ছেলেটার কথা কখনোই বলা হয়নি যে ছেলেটা বাপের অবাধ্য, হিজিবিজি করে সে না পড়ে উল্টো পাল্টা কথা চিন্তা ভাবনা করছে, সেটা না। এখানে বলতে চাওয়া হয়েছে যে অক্ষরগুলো একটা বাবার আদরে, বাবার আদর খেয়ে খেয়ে, যেমন অনেক বাচ্চারা কথা শোনে না, দুষ্টুমি করে, হ্যাঁ, মাথা খাওয়া ছেলের মতন করে, পাকা ছেলের মতন করে, হ্যাঁ, অক্ষরগুলো যেন হিজিবিজি একগুয়ে অবাধ্য। অর্থাৎ ওই বাচ্চা ছেলেটার কথা যেন কিছুতেই শুনছে না। অর্থাৎ ছেলেটা বারবার ইতিহাসের পাতার দিকে চোখ রাখছে, কিন্তু কিছুতেই তার পড়াটা মনে থাকছে না। কেমন হচ্ছে অক্ষরগুলো মনে হচ্ছে অবাধ্য, তার কথা শুনছে না। কেমন ধরনের অবাধ্য, যে না, যে একজন বাবার আদর খেয়ে খেয়ে একজন বাদর হয়ে যা মাথা খাওয়া একটা বাচ্চা ডেপো পাকা ছেলের মতন যে কিছু কথা শোনে না, সেই রকম অক্ষরগুলো তার কাছে যেন হিজিবিজি লাগছে, যে একগুয়ে অবাধ্য, কিছুতেই কথা শোনে না, এই অক্ষরগুলো তার কাছে মনে হচ্ছে একটা অবাধ্য। সে কিছুতেই বুঝতে পারছে না, যতক্ষণ না পুজোর জামা কেনা হচ্ছে নড়বে না। বলছে যে এই অক্ষর তার মাথায় কখনোই ঢুকবে না যতক্ষণ না তার পুজোর কেনাকাটা শেষ হচ্ছে। তার কারণ আমরা আমাদের ছোটবেলায় দেখেছি যে আমরা যতক্ষণ না বাবা বলেছে যে পোশাক কিনে দেবে, সেই পোশাক যতক্ষণ না কিনে দিচ্ছে আমরা কি করছি, যে না আমাদের পড়তে ইচ্ছা করছে না। বা আমাদের যদি বলে কেউ যে ভালো রান্না হচ্ছে বাড়িতে, যদি ছোটবেলায় ভালো রান্না হতো, মাংস রান্না হতো বা অন্য কিছু পিঠে তৈরি হতো, তাহলে আমরা বই নিয়ে বসতাম আর বারবার রান্নাঘরের দিকে চোখ যেত আমাদের, মনে হতো কখন দেবে, কখন আমরা পিঠে খাবো। আমাদের পড়ার দিকে কিছুতেই মন হতো না, মা ধাওয়া দিতেই পড়াটা শেষ কর, তারপরে পিঠে দেবো। কিন্তু আমরা পড়া নিয়ে বসতাম ঠিকই, কিন্তু পড়া পড়তাম, কিন্তু কিছুই মাথায় ঢুকতো না। বারবার মনে হতো যে যতক্ষণ না পিঠেটা খাওয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পড়া আমার মাথায় ঢুকবে না। ঠিক একই রকম ভাবে এই বাচ্চা ছেলেটাও তার মনে হচ্ছে কোথাও না কোথাও যে আমার বাবা যতক্ষণ না কি করবে, ওই পোশাক কিনে দেবে, ততক্ষণ পর্যন্ত এই পড়াটা তার মাথায় ঢুকবে না। আবার তার মাকে সে জিজ্ঞাসা করছে, এখনো বাবা
কেন এলো না মা? তার মাকে জিজ্ঞাসা করছে, মা অনেকক্ষণ তো হলো, আমি তোমাকে তখন থেকে জিজ্ঞাসা করছি, তুমি কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছ না। তখন তোমাকে বললাম আমি পড়িনে বসেছি, পড়ায় মন বসছে না, অনেকটা সময় হয়ে গেল, রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মায়ের রান্না শেষ হয়ে গেছে, ফ্যান ফ্যান গালতে গিয়ে পা পুড়ে গেছে, সেই মা তার রান্না শেষ করে গা ধুয়েছে, অর্থাৎ গরমের দিনে রান্না করার পরে তার মা কি করেছে, গিয়ে তার গা ধুয়েছে, গা ধুয়ে তারপরে কি মা এখন বুনতে বসেছে, সোয়েটার বুনছে, সোয়েটার বুনতে বসে কি করছে, মা এখন শুধুমাত্রই কেবলই ঘর ভুল করছে। কারণ কি, তার বাবার চিন্তা রয়েছে, তার স্বামীর চিন্তাতে সে কি করছে, বারবার ঘরটা ভুল করছে। এর আগে আমরা দেখতে পেলাম যে সে কি হয়েছিল, অসাবধানবশত সে বারবার করে খুন্তি নাড়ছিল চিন্তাতে। তারপরে আমরা দেখতে পেলাম যে তার অসাবধানবশত কি হলো, ফ্যান গালতে গিয়ে তার পাটা পুড়ে গেল। এই যে পুড়ে যাওয়া, তারপরে এই যে খুন্তি নাড়া, তারপরে এই যে ঘর বুনতে গিয়ে অর্থাৎ সোয়েটার বুনতে গিয়ে যে ভুল করা, এখান থেকেই বোঝা যায় যে স্বামীর জন্য সে কতটা চিন্তিত রয়েছে। ভাবনা চিন্তা তার কিছুতেই ভালো লাগছে না, সব কাজ সারা হয়ে গেছে, খুট করে একটা শব্দ, ছিটকেনি খোলা। তার মা এবার একটু সজাগ হয়ে উঠলো। হ্যাঁ, তার মানে কি তার স্বামী বাড়িতে এলো, বলছে কি যে কেবলই ছিটকনি খোলার শব্দ, কে? তার মা প্রশ্ন করলো, কে? মা। তখন বাচ্চা ছেলেটা বলছে, মা আমি খোকা। ও খোকা, মানে তার আশা ভঙ্গ হলো। সে ভেবেছিল যে কি, সে ভেবেছিল যে তার স্বামী আসবে, কিন্তু আসেনি। বলছে কি যে গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, অর্থাৎ ছেলেটা ওই ওদের বাড়ি থেকে একটুখানি সামনে গলির দরজাতে দাঁড়িয়েছে। কেন? তার বাবা কেন আসছে না সেই দেখবে বলে সে একটু এগিয়ে গেছে। এখন রেডিওয় খবর বলছে, অর্থাৎ রাত্রিবেলায় খবর হচ্ছে রেডিওতে। কেন? কেন কিনা চারিদিকে অরাজকতা। এই যে কবিতাটা আমি বলছিলাম, এই কবিতাটা যে প্রেক্ষাপটে রচিত, এই কবিতাটার প্রেক্ষাপটটা ছিল এরকম যে 1962 সালে এই কবিতাটি রচিত। সেই সময় 58, 60, 59 এই যে বিভিন্ন রকমের খাদ্যের জন্য আন্দোলন, তারপরে নকশালের বারবারন্ত, তারপরে বিভিন্ন রকমের অরাজকতা সেই সময় চলছিল। অন্যের জন্য মানুষের যে সংগ্রাম, যার জন্য সেই সময় কি হচ্ছিল, ঘন ঘন বন ডাকা হতো, আর হচ্ছে তোমার চারিদিকে রাজনৈতিক অস্থিরতা ছিল, যার জন্য গোলা বারুদ বোম পড়তো, যার জন্য কি, যার জন্য মানুষ ভয়তে ভয়তে থাকতো এবং সুস্থ থাকতে পারতো না। সেই জন্য রেডিওয় খবর বলতো, মানুষকে সাবধানে থাকতে বলতো। সেই জন্য এখন দরজার গলিতে দাঁড়ালো ছেলেটা এবং রেডিওতে খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না, তার স্বামীর কথা সে এখন বারবার চিন্তা করছে আর প্রশ্ন করছে, কেন এলো না। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। বলছে, মা আমি একটু দেখে আসি, বাবা কেন আসছে না, একটু এগিয়ে দিই। মোড়ে ভিড়। তার ছেলেটার দেখতে পেলো একটু এগিয়ে গিয়ে মোড়ের কাছে খুব ভিড়। ও ভাবছি যে কি ব্যাপার, মোড়ে কেন ভিড়। বলছে একটা কালো গাড়িকে দেখতে পেলো আর খুব বাজি ফুটছে। ও ভাবলো বাজি, পুজো নাকি, কিসের পুজো আজ। বলছে কিসের পুজো আজ। ও তো বাচ্চা ছেলে, ও বুঝতে পারছে না। ও ভাবছে কি যে পুজো তো সামনে, আমার বাবা আমাকে জামা কাপড় কিনে দেবে বলে অফিস থেকে টাকা আনতে গেছে, মাইনে আনতে গেছে, আমাকে বলে গেল এসে আমরা পুজোর কেনাকাটা করতে যাব। কিন্তু পুজো শুরু হয়ে গেল এরই মধ্যে, এত বাজি ফুটছে। আমি তো জানি পুজোর সময় বাজি ফোটে, কিন্তু এখন কেন এত বাজি ফোটানো হচ্ছে। তো ও তো বুঝতে পারছে না। বলছে কিসের বাজি, বলছে আর খুব বাজি ফুটছে। ওর কাছে প্রশ্ন যে তাহলে কি পুজো শুরু হয়ে গেছে, কিসের পুজো আজ। ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। অর্থাৎ বলতে চাচ্ছে লেখক যে ছেলেটা দেখে আসতে গিয়েছিল, দেখে আসতে গিয়ে সে তার বাবা অনেক অলিগলি পেরিয়ে হয়তো
কোনো অরাজকতার জন্য বা বোমা বারুদ রাস্তায় চলছিল, পুলিশে হয়তো গুলি বর্ষণ করছিল আন্দোলনকারীদের উপরে, চারিদিকে একটা অস্থির অবস্থা। তার বাবা অফিস থেকে হয়তো অনেক আগেই চলে এসেছিল মাইনে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে মার্কেটে কেনাকাটা করতে, কিন্তু তার বাবা বাড়িতে কিছুতেই পৌঁছাতে পারছিল না। অনেক লুকিয়ে লুকিয়ে অলিগলিয়ে বেয়ে বেয়ে, যখন পরিবেশ শান্ত হয়েছে, অনেকটা রাত্রির হয়েছে, চারিদিকে মানুষ যখন শুনশান হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, তখন অনেক মৃত্যুর পাশ কাটিয়ে, কেন মৃত্যুর পাশ কাটিয়ে বলছে, তার কারণ তার বাবার গায়েও গুলি লাগতে পারতো, বোম লাগতে পারতো, তার বাবা মারা যেতে পারতো। সেই জন্য বলছে যে মৃত্যুর পাশ কাটিয়ে অলিগলি বেয়ে তার বাবা তো ফিরে এলো, কিন্তু যে ছেলেটা একটু এগিয়ে দেখবে বলে এসেছিল, মানে গিয়েছিল সামনে, এবং গিয়ে সে কি হলো, তার কোথায় গেল, সে কি কোনো বোমার আঘাতে মৃত্যুবরণ করলো, নাকি গুলির আঘাতে মৃত্যুবরণ করলো, নাকি তাকে কেউ কিডন্যাপ করলো, গায়েব করে দিল, নাকি সে অসুস্থ হয়ে পড়লো, নাকি তাকে কেউ চুরি করে নিয়ে গেল, বা কি হলো, সেটা লেখক স্পষ্ট করে বলেননি, কিন্তু লেখক বোঝালেন যে তার এই রকম ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়ে ছেলে এলো, কিন্তু সরি বাবা এলো, কিন্তু ছেলেটা ফিরে এলো না। যে ছেলেটা বারবার তার বাবার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, সে বারবার বলে যাচ্ছিল যে তার মাকে জিজ্ঞাসা করছিল যে মা কেন বাবা এলো না, সে যে জিজ্ঞাসা করছিল সেই ফিরে এলো না, তার বাবা ফিরে এলো, তবুও ছেলেটা ফিরে এলো না। এই যে কবিতাটা, এই কবিতাটার ভিতরে আছে, এই কবিতার ভিতরে আছে যে বাবার জন্য ছেলের চিন্তা, অনুভূতি, স্বামীর জন্য স্ত্রীর চিন্তা, আবেগ, অনুভূতির কথা, এবং তখনকার দিনে সমাজ ব্যবস্থা যেই রকম ভাবে ছিল সেই পুরো কাঠামোটা এই কবিতা জুড়ে তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা ভালোভাবে এই কবিতার বিষয়বস্তুটা বুঝতে পারলে। এই পর্যন্তই থাকলো।